আচ্ছা, ওই মিটটা কেটে গেছে, আমরা আবার নতুন করে মিট শুরু করলাম। ওকে, দেখেন এইটা হচ্ছে একটা ব্র্যান্ডের একটা হোলসেল ক্যাটালগ। একটা নর্মালি হোলসেল ক্যাটালগ এমন হয়, তো ডিফারেন্ট থাকতে পারে, এক একটা ব্র্যান্ডের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। এটা একটা মূলত ব্র্যান্ড, এটা জেংস ব্র্যান্ড নাম, এটার কেস যাই হোক। তো আমি এটা দেখাচ্ছি, দেখেন এইখানে ওরা, এটা ওদের ক্যান টাইপের বোতল মনে হয়, তো ওরা এখানে যে মিলিলিটার লিখে দিয়েছে, এমএল, হ্যাঁ, যে 144 ইন্টু 25। আচ্ছা, এটা হচ্ছে ওদের স্পেসিফিক দিয়ে দিয়েছে। আচ্ছা, এমওকিউ হচ্ছে এই প্রোডাক্ট মিনিমাম 24 পিস নিতে হবে ওদের থেকে, এবং এক কেসের মধ্যে 24 পিস। মানে আমরা যেমন ওই যে বা কোকো কোলা তো দেখি, তাই না, ওটা একটা একটা কেস টাইপ বানায় রাখে না ওরা একসাথে অনেকগুলো দিয়ে, এটা হচ্ছে কেস। তো এক কেসের মধ্যে 24 পিস প্রোডাক্ট থাকবে, এবং এক কেসের দাম আসবে 137, সরি 100, হ্যাঁ 137.70 ডলার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক কেসের দাম আসতেছে তাহলে কত, পার ইউনিটের দাম আসতেছে 96 পয়সা করে। ঠিক আছে, পার ইউনিটের দাম আসতেছে 96 পয়সা করে। এটা হচ্ছে ব্র্যান্ডের হোলসেল ক্যাটালগ। হ্যাঁ, এরকম অনেক প্রোডাক্ট আছে। তো আমাদের যখন ব্র্যান্ড এরকম হোলসেল ক্যাটালগ দিবে, তখন আমরা এটা কি করব, এটা হচ্ছে আমরা দেখব, দেখে আমাদের প্রফিট ক্যালকুলেশন করে দেন আমরা আগাবো। ঠিক আছে, আচ্ছা, এমওকির বিষয়ে ক্লিয়ার হইলাম। এবার চলে যাব আমরা হচ্ছে ম্যাপের বিষয়। ম্যাপ নিয়েই কথা বলতেছিলাম, ম্যাপ নিয়ে কথা বলি। ম্যাপ 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 কই, আচ্ছা এই যে ম্যাপ। প্রথম আসি সেলার স্প্রাইটের ম্যাপের বিষয়ে। সেলার স্প্রাইটের ম্যাপের বিষয়ে যদি আমরা দেখি, একটা প্রোডাক্ট কতদিন লঞ্চ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই, অল ডে ডাটা। একটা প্রোডাক্ট ধরেন যে আমরা যদি এটার উপরে ধরি এরকম মাউসটা, তাহলে এই প্রোডাক্টটা 2019 সালের দিকে লঞ্চ হয়, এবং প্রথম দিকে এই প্রোডাক্টটা $16 প্রাইস ছিল, তাহলে এখন আছে $22। প্রথম দিকে $16 প্রাইস ছিল, $16 প্রাইস ছিল, কিন্তু এটার কোনো বিএসআর র্যাঙ্ক তখন কিন্তু ছিল না। আর তো কাইন্ড অফ একটা প্রাইভেট লেভেলে যেটা হয়, প্রথমে একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে কিন্তু কখনোই সেটা র্যাঙ্ক, অ্যাড চালাইতে হয়, মার্কেটিং করতে হয়, এর পরবর্তীতে কিন্তু আপনার সেটা র্যাঙ্কিংয়ে যায়। তো দেখেন, আমরা যদি এখান থেকে ডাটাটা আস্তে আস্তে এই মাউসটা সরানো শুরু করি, তাহলে আমরা ডাটাটা দেখতে পাবো। এই প্রোডাক্টটা 2019-এর দিকে লঞ্চ হয়েছে, 19, হ্যাঁ লাস্ট হচ্ছে 19। তো 19 থেকে এবার আসছে আপনার 20-এ দেখেন যে ও কিন্তু বিএসআর র্যাঙ্ক পাইছে। এই যে দেখেন বাই বক্স প্রাইস $18, ও কিন্তু দাম তখন আপ করছে, বাই বক্সে $18 হয়েছে, প্রাইস $18। বিএসআর র্যাঙ্ক ছিল ওই ক্যাটাগরিতে তখন 2,23,000। আপনাদের বলছিলাম না যে আমরা কিন্তু এরকম 3 লাখ 4 লাখ প্রোডাক্ট, 3 লাখ 4 লাখ হচ্ছে র্যাঙ্কের প্রোডাক্ট নিলে কিন্তু অনেক স্লো সেল হবে। এই হচ্ছে সেই বিএসআর র্যাঙ্ক, তখন ছিল 2,23,000। হ্যাঁ, 2,23,000। এরপরে আপনার ওর রেটিং ছিল তখন 3.9। প্রথম দিকে সেলার ছিল মাত্র একজন, ও হয়তো বা ও নিজেই সেল করতো, বা ওর সাথে হয়তো কেউ ছিল, একজন সেলার সেল করতো। হুম, নতুনদের জন্য বিএসআর র্যাঙ্ক কেমন থাকবে সেটা নিয়ে তো আমি কথা বলেছি। এই যে আপনার সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে খুব বেশি হইলে 1 লাখের মধ্যে থাকার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারছেন এই বিষয়টা? 6-7 হাজার 8 হাজার যদি পান, সেটা নিবেন না। কেন নিবেন না, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় স্টোরে নাও নিতে পারে। দেখা গেল আপনার স্টোরে ডাজ নট কোয়ালিটিফাই একটা ইস্যু, আপনারা দেখছেন কিনা দাঁড়ান দেখায় আপনাকে। আচ্ছা, আমি আমি একটা সেলার অ্যাকাউন্ট লগ ইন করি, দাঁড়ান সেলার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এইখানে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? দেখেন এইটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই যে অ্যাড প্রোডাক্ট আছে না, এই যে অ্যাড প্রোডাক্টের মধ্যে গেলেই তো আপনার একটা এরকম এই অ্যাড প্রোডাক্টে আসার পরে আপনারা এই যে ধরেন যে আমি এই প্রোডাক্টটার র্যাঙ্ক আছে কত 4000, দেখি এই প্রোডাক্টটা নেয় কিনা স্টোরে। এটাতে যাওয়ার পরে আমরা যদি এইভাবে কন্ডিশন নিউতে দিই, দেওয়ার পরে এই যে দেখছেন উই আর নট কারেন্টলি অ্যাকসেপ্টিং নিউ লিস্টিং দিস, এই ধরনের প্রবলেমগুলো হবে অনেক কম র্যাঙ্কেরগুলো, দেখছেন এটা কিন্তু যাচ্ছে না সামনে, অ্যাপ্লাই টু সেলে গেলে এখান থেকে হচ্ছে না। আমি যদি সেমভাবে আরও কিছু প্রোডাক্ট দেখি যে এটা কি অবস্থা, এটাতেও তো 2000 দেখাচ্ছে। হাই রিক্স আছে, এই যে অ্যামাজন নিজে বিক্রি করতেছে এই প্রোডাক্টে, এই যে AMZ লেখা আছে, দেখি এই প্রোডাক্টটা, প্রোডাক্টটা নিউতে দেওয়ার পরে কি আসে, এটাও নিচ্ছে না। হ্যাঁ, এই ধরনের প্রবলেম হবে। বা আমি যদি ডাবের কিছু প্রোডাক্ট দেখি, আপনাদেরকে দেখাই, এই জন্য 10 চেষ্টা করবেন দেখার। ডাব, কি লিখলাম, ডিওভি ডাব। এই যে ডাবের প্রোডাক্ট তো এক এক মাসে দেখতেছি যে বিক্রি হচ্ছে 50কে, আমি যে 50কে এটাই দেখি, 50কে কিন্তু সেল, 50কে কিন্তু বিএসআর র্যাঙ্ক না। দেখেন এটা কিন্তু 101 বিএসআর র্যাঙ্ক, 101, বুঝতে পারছেন? এটা যদি আমরা এখানে দেখি, একটা তো দিচ্ছে না, ঠিক আছে? এগুলো কিন্তু একবারে দিচ্ছেই না, আপনি কিন্তু আর সামনে আগাইতে পারতেছেন না। অ্যাপ্লাই টু দেখা গেল যে আপনার পরের ধাপ কি হবে সেটা যদি দেখায়, এরকম একটা প্রোডাক্ট এখন কই পাই। আচ্ছা ধরেন যে এটা আছে 1000 সেল আছে, এটা র্যাঙ্ক কত, এটা দেখি। আচ্ছা হাই রিস্ক প্রোডাক্ট, এটাও দিবে কি জানি না আমি স্টোরে। এটা তো র্যাঙ্কই শো করে না, এটার কোনো র্যাঙ্ক নাই। হ্যাঁ, অটো ভেন্টের এটা দেখি কি অবস্থা। আপনারা বুঝতে পারতেছেন যে 10,000-এর উপর থেকে কেন বিএসআর র্যাঙ্ক দেখতে বলেছি। এইটা দিচ্ছে, দেখছেন? এই যে অ্যাপ্লাই টু, এই যে আমরা যখন এই অ্যাসাইন দিলাম না, আমাদের কিন্তু প্রোডাক্ট রিসার্চের সময় প্রত্যেকটা প্রোডাক্ট সিলেকশনের আগে এরকম স্টোরে চেক করতে হবে যে এই প্রোডাক্ট আমার স্টোরে নিচ্ছে কিনা। এরকম অ্যাপ্লাই টু এইটা অ্যাসাইন দেওয়ার পরে নিউতে দিবে, নিউতে দিয়ে অ্যাপ্লাই টু সেল, অ্যাপ্লাই টু সেলে দেওয়ার পরে যদি ইনভয়েস চাই, এই যে ইনভয়েস চাচ্ছে দেখছেন, যদি এরকম ইনভয়েস চাই তাহলে আপনার স্টোরে অ্যাকসেপ্ট করবে। যদি স্টোরে এই ইনভয়েস না চাই, ডিরেক্টলি ওরকম থামাই দেয় বা কপি লিস্টিং দেখায়, তাহলে কিন্তু আপনারা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে দেখেন, এখানে মিনিমাম 10 ইউনিট বিক্রি হইতে হবে, ঠিক আছে? মানে সরি 10 ইউনিট ব্র্যান্ডের থেকে কিনতে হবে মিনিমাম, ওই ইনভয়েসে উল্লেখ থাকতে হবে 10 ইউনিট, 180 দিনের ভিতরে ইনভয়েস হইতে হবে। আপনার নাম, তারপরে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এলএলসি নাম, এলএলসি অ্যাড্রেস ম্যাচ দ্য ইনফরমেশন অন ইউর সেলিং অ্যাকাউন্ট। আপনার এই সেলার সেন্টারের অ্যাকাউন্ট তো এলএলসির আন্ডারে, তাই না? তাহলে এলএলসির আন্ডারে এলএলসি নামের সাথে মিল রেখে যেন ইনভয়েস থাকে অবশ্যই। এখন আবার অনেকে আবার চালাকি করে নিজের নামে করতে, এডিট করতে যাবেন না। ব্র্যান্ড কিন্তু এই অ্যামাজন কিন্তু অনেক সময় ডিরেক্টলি ব্র্যান্ডকে কল করে ইনকোয়ারি করে, ঠিক আছে? আচ্ছা ইনক্লুডিং দ্য নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটার, এখানে যে ব্র্যান্ডের নাম তারপর ডেট, এগুলো মাস্ট হচ্ছে আপনার শো থাকতে হবে, ঠিক আছে? এমন কোনো ইনভয়েস দেওয়া যাবে না যেটাতে শো নাই। আচ্ছা শো দ্য কম্বাইন্ড পার্সেস দ্য অ্যাট লাস্ট 10 ইউনিট, 10 ইউনিট মিনিমাম তাদের থেকে ক্রয় করতে হবে, অর্থাৎ ইনভয়েসে 10 পিসের প্রোডাক্ট মাস্ট থাকতে হবে, এর নিচে হলে অ্যাকসেপ্ট করবে না। So omit price information optional. Please note we are may verify your submitted documentation by the contracting product vendor or identify your application। দেখছেন বলছে যে কিন্তু ওরা কিন্তু চাইলে এটা ভেরিফাই করতে পারে ব্র্যান্ডের কাছে। if
providing an Amazon invoice or order confirmation, please show the combined and fulfillment purchase at last 50 unit. হ্যাঁ, তো এইখানে মোটামুটি আপনার রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফুলফিল করে তারপরে আপনাকে অর্ডার করতে হবে। দেন এই ব্র্যান্ড কিভাবে আনলক হয়, এই যে এখানে ইনভয়েসটা সাবমিট করতে হয়, তারপরে আপনার এখানে মেইল অ্যাড্রেস দিতে হয়, এখানে ফোন নাম্বার দিতে হয়, দিয়ে এই যে এখানে সাবমিট করলে এটা অ্যামাজন 24 ঘন্টার মধ্যে পারমিশন দেয় যদি আপনার সব কিছু ঠিকঠাক। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এগুলো কিন্তু সব প্রোডাক্ট রিসার্চের পার্টেরগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। যেমন এই যে একটা প্রোডাক্ট রিসার্চ করার সময় আমরা কি কি খেয়াল করব, এই যে একটা অ্যাসাইন কপি করে নিয়ে যে আমাদের স্টোরে চেক করব যে আমরা অ্যাকসেপ্ট এলিজিবল, আমার স্টোরের জন্য এই প্রোডাক্টটা আমি সেল করতে আদৌ পারবো কিনা। যদি পারি তাহলে কি শর্ত থাকতে হবে, এরকম এই যে দেখাবে যে হ্যাঁ আমি ইনভয়েস চাবে। আর যদি দেখায় যে উই আর নট কারেন্টলি অ্যাকসেপ্টিং নিউ লিস্টিং বা এই ধরনের কিছু, বা ইওর অ্যাকাউন্ট ডাজ নট কোয়ালিফাই, এই ধরনের প্রবলেম, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। সুতরাং ওই প্রোডাক্ট আপনি শিটেও ওঠাইলে কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ম্যাপে চলে যাই। ম্যাপ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বিএসআর র্যাঙ্ক দেখেন, এই যে বিএসআর র্যাঙ্ক যখন ও প্রথম ওর 2 লাখ, এটা এটা কোন প্রোডাক্ট, হ্যাঁ এটা, ও হচ্ছে এই যে 1,83,000 র্যাঙ্কে আসছিল, $18 প্রাইস ছিল, রেটিং ছিল 3.9 প্রথম দিকে। এই ডাটাটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, এটা আমরা ওয়ার্ল্ডের একবার এরকমভাবে দেখে নিতে পারি যে কখন কিভাবে ওর হচ্ছে বিএসআরগুলো ওঠানামা করেছে। বিএসআর দেখেন 2 লাখ থেকে দেখেন 89,000-এ আসছে, তারপরে ওর আবার ক্যাটাগরি র্যাঙ্ক তৈরি হয়েছে তখন, তারপরে ওর প্রাইসিং দেখেন বাড়ছে, ওর রেটিং দেখেন 4.1 হয়েছে। এটা 2021 সালের ঘটনা, দেখেন ওপরে ডেট দেয়া আছে। হ্যাঁ, এরপর আমরা যদি আবার সরাই, এইভাবে সরাইলে আপনার সমস্ত কত, ওই যে ওর ক্যাটাগরি র্যাঙ্ক 57,000 হয়েছে, 73,000 হয়েছে, প্রাইস দেখেন আপ হয়েছে $23, হ্যাঁ $21, তারপর $23, এই যে $24 কাছাকাছি প্রায় চলে গেছিলো, 88,000। হ্যাঁ, আপনার হচ্ছে বিএসআর র্যাঙ্ক 4 পয়েন্ট হচ্ছে রেটিং ছিল, সেলার তখনও একজন ছিল একদম প্রথম দিকে। আচ্ছা, তারপরে এই দেখেন সেলার বাড়া শুরু করছে কত সাল থেকে, এই যে একজন, এই প্রাইভেট লেভেল কিন্তু এরকমই হয়। হ্যাঁ, এই যে 2022 সালেও পর্যন্ত একজন বিক্রি করতো, হয়তো ব্র্যান্ড নিজেই বিক্রি করতো। তাহলে সে প্রোডাক্ট লঞ্চ করছিল কবে, 2019 সালে। প্রোডাক্ট আপ হয়েছে কত, 22 সালে। তাহলে প্রাইভেট লেভেলে যে অনেকে বলে, অনেক মেন্টররা যেসব পীর বাবারা আছে তারা বলে যে প্রাইভেট লেভেল আপনি 6 মাসের ভিতরে মনে করেন যে ফাটাই ফেলবেন একদম প্রোডাক্ট সেল টেল করে, তাহলে তাদের ক্ষেত্রে যৌক্তিক কী দেখাবেন? দেখেন প্র্যাকটিক্যাল ডাটা যেখানে আপনার সামনে, একটা প্রোডাক্ট নিয়ে 2-3 বছর চোখ বন্ধ করে কাজ করার পরে প্রোডাক্টটা র্যাঙ্কে আসে, প্রোডাক্ট একটা সেলে যায়, সেখানে আসলে আমরা চিন্তা করি যে আমরা 6 মাসের মধ্যে মোটামুটি মিলিয়ন বিলিয়ন ডলারের দিব, এটা কখনোই পসিবল না। এগুলো সব হচ্ছে অবাস্তব কথা। বিজনেস আপনি লোকালভাবে চিন্তা করলেও অনেক কিছু খুঁজে পাবেন। হ্যাঁ, আচ্ছা 2022 সালেও মোটামুটি ভালো পজিশন বিল্ড আপ করা শুরু করেছে, ওর প্রাইস রেঞ্জ আপ হচ্ছে। এরপরে আমরা যদি, এটা তো পুরো ওয়ার্ল্ড ডেটা, তো আমরা যদি 2024 সালের দিকে দেখি, তো ওর প্রোডাক্ট দেখেন তখন সোল্ড হাউস, ওর আবার ভেরিয়েশন আছে, ওর ওর 2টা ভেরিয়েশন আছে, একটা চাইল্ড আর একটা অ্যাডাল্ট। হ্যাঁ, চাইল্ডদের মানে বাচ্চাদের জন্য, একটা অ্যাডাল্টদের জন্য। তো ওটা এখানে দেখেন যে তখন ভেরিয়েশন সোল্ড হয়েছে 300+ প্রত্যেক মাসে। হ্যাঁ, এবং বিএসআর র্যাঙ্ক তখন ছিল 62,000, বাই বক্স ছিল $28 পর্যন্ত উঠে গেছে ওর প্রাইস। প্রোডাক্টের প্রাইস শুরু করছিল কত দিয়ে, শুরু করছিল মাত্র $18। ঠিক আছে, তারপরে দেখেন এবার ওর প্রোডাক্ট $27 পর্যন্ত উঠছে প্রাইস। এবার প্রাইস আবার 2024 থেকে একটু ডাউন হওয়া শুরু করেছে। ব্র্যান্ড হয়তো বা এটা নিয়ে গুরুত্ব কম দিতে চাচ্ছে আস্তে আস্তে, কারণ তখন দেখা গেল সেলার দেখাচ্ছে 8 জন, তো 8 জন সেলার আছে, ওনারা সবাই বিক্রি করতেছে, ব্র্যান্ড হয়তো এটার পিছনে আর পিপিসি করতেছে না, ব্যাড কস্ট করতেছে না, যার কারণে ওর অনেকগুলো বিষয় আসলে কম বেশ হয়েছে আর কি। এরপর আমরা যদি লাস্ট 3 মাসের ডাটাটা দেখি, আমরা নর্মালি লাস্ট 3 মাসের ডাটাটাই দেখি যে প্রাইস। হুম 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 শিওর। আচ্ছা, সেলার নাম্বারটা বিষয়ে আমি বলে দিব, এটা এটা এই ম্যাপটা শেষ করি। আচ্ছা, তার আগে আমি সেলার নাম্বারটা বলে দিই। অবশ্যই এটা ভালো কথা মনে করাইছেন আপনি, এটা তো আমার খেয়ালই ছিল না। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে
মিনিমাম সেলার থাকতে হবে 5 থেকে 6 জন থেকে শুরু হয়ে, হ্যাঁ, বা 4 থেকে 5 জনও থাকতে পারে, আমি 4 থেকে 5 জন ধরলাম, 4 থেকে 5 জন শুরু হয়ে সর্বোচ্চ 20 জন যাইতে পারে, সর্বোচ্চ 20 জন যাইতে পারে। এর উপরে যদি সেলার থাকে তাহলে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করার দরকার নাই। ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আসলে দিন শেষে প্রফিট করাটা টাফ, টাইম বেশি যাবে, দিন শেষে লস হবে। ঠিক আছে, সর্বনিম্ন 4 থেকে 5 জন সেলার থাকবে, সর্বোচ্চ 20 জন থাকবে। 20 জনের ওপরে যদি 34 জন থাকে, 50 জন থাকে, 100 জন থাকে, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে দেখা গেল যে আগানোর দরকারটা ঠিক হবে না। হ্যাঁ, তবে নতুন সেলার হিসেবে ক্ষেত্র বিশেষে অনেক সময় এটা আপ হয়। হ্যাঁ, নতুন সেলার হিসেবে এটা অনেক সময় আপ হয়। তো এটা আপনারা তখন 20-এর ওপরেও যাইতে পারেন, 22-23, তবে 20-এর ওপরে না যাওয়ার চেষ্টাই করবেন আর কি, চেষ্টা করেন যে 20-এর ভিতরে থাকার জন্য। তো এইটার যেমন এই ব্র্যান্ডটা সেলার আছে দেখেন যে মাত্র 7 জন এখন পর্যন্ত। হ্যাঁ, এখানে আমরা যদি চাপ দিই সেলারের ওপরে তাহলে এই যে দেখা যাবে যে কোন কোন স্টোর সেল করতেছে। এটার বিষয়ে আমি আসবো, কথা বলতেছিলাম বিএসআর ম্যাপ নিয়ে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমরা নর্মালি সবসময় লাস্ট 3 মাস, 1 মাস এবং তা আমি 3 মাসের একটা ডাটা ব্রেকডাউন দেখি যে ছোট $17 প্রাইস নেমে গেছিলো প্রোডাক্টটা। যখন একসাথে অনেক মানুষ সেল করে তখন এটা কম্পিটিটর তৈরি হয়ে যায়, তো তখন অনেকে আবার লসেও সেল টেল করে দেয়, কারণ প্রত্যেক মাসে অ্যামাজনের হচ্ছে আপনার ফি দিতে হচ্ছে, ওনার কস্ট বেয়ার করতে হচ্ছে, অনেক সময় লসে সেল করে দেয়। এরকম করে যারা বড় বড় সেলার থাকে, ওদের কাছে তো ভাই $2-4 কোনো বিষয় না, কিন্তু আপনার আমার কাছে তো অনেক। তো এরকম করে আসলে ওইসব সেলাররা অনেক সময়। কেউ কিছু বলছেন? আচ্ছা, তো $17 নেমে গেছিলো। এরপরে প্রোডাক্টটার বিএসআর র্যাঙ্ক ছিল 33,000, 35,000, প্রত্যেক মাসে বিক্রি হচ্ছিল 700, 600, রেটিং 3.9 আছে। তারপর 25-এর দিকে দেখেন আবার 4-এ চলে গেছে রেটিং, ভালোই চলতেছে। $21, $21, আবার $18 নেমে গেছে প্রাইসিং। তো খুব বেশি যে দ্রুত প্রাইসিং ওঠানামা করেছে বিষয়টা এরকমও না। আমরা যদি লাস্ট 7 ডেজ ডাটা দেখি, লাস্ট 7 ডেজ ডাটাতে $21, $22 আছে আর কি। আমরা এখন প্রাইসিং প্রত্যেক মাসে 800+ সেল হচ্ছে। বিএসআর আছে ওর এখন 30,000, ওর ক্যাটাগরি র্যাঙ্ক আছে 61, ওভারঅল ভালো। কিন্তু আপনার রেটিংয়ের যে বিষয়টা আমরা রেটিং দেখতে বলছিলাম, রেটিংও কিন্তু 4-এ আছে। সেলার এখন আছে 10 জন, আমাদের রিকোয়ারমেন্ট আছে 4 থেকে 5 থেকে শুরু হয়ে 20 জন পর্যন্ত। আমাদের রেটিং সেলারের এক দিক থেকেও ওকে। রেটিং এখন পর্যন্ত আমাদের যে রেটিং ক্রাইটেরিয়া ছিল 40 থেকে 50টা থাকতে হবে, তার রেটিং আছে প্রায় 3,000+, সুতরাং নিঃসন্দেহে প্রোডাক্টটা ভালো। হ্যাঁ, এরপরে আমরা যদি এখানে দেখি $22 সামথিং, এখানেও সেম কাছাকাছি আছে, 29,000-এ গেছে। এখান থেকে আবার কত হয়েছে, এখান থেকে আবার র্যাঙ্কটা একটু বেড়ে গেছে, 32,000 হয়েছে। তো ওভারঅল প্রোডাক্ট কিন্তু ভালোই, কারণ এই যে 8 জন সেলার হয়ে গেছে, 2 জনের হয়তো বা স্টক শেষ হয়ে গেছে, 2 জন আর নাই। হ্যাঁ, তারপরেও পেইড যে কিপা আছে সেটাতে আরও অনেক ডিটেলস দেখা যাবে, সেটা আমি দেখাবো পরে। এরপরে হচ্ছে 8, ওকে। তো ওভারঅল মিলাই কিন্তু এই ডাটাটা ভালো, লাস্ট 7 দিনের ডাটা দেখলে আমরা ভালো। তো আমরা নর্মালি এটা 1 মাসের দেখি, 3 মাসের দেখি, আর 7 দিনেরটা দেখি আমি আমার নিজের ক্ষেত্রে। এই ডাটাটা মোটামুটি আপনারা বুঝছেন কিনা, এই ডাটাটার বিষয়ে আমাকে একটু বলেন, এই গ্রাফটা। আর এছাড়াও অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করা শিখতে হবে সবাইকে। আমি ধরেন যে আমার মতো করে হয়তো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু ইউটিউব দেখার জন্য, গুগল থেকে কিছু রিসার্চ করার জন্য। আপনি যত বেশি রিসার্চ করবেন নিজের মতো, তত কিছু জানবেন, শিখবেন, বুঝবেন, নতুন নতুন ওয়ে পাবেন। আমি হয়তো আপনাকে খাবারটা দিতে পারি, কিন্তু খাওয়াই দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার না। হ্যাঁ, আমি দেখা গেলো আপনাকে বোঝাই দিতে পারি, দেখাই দিতে পারি, কিন্তু রাস্তাটা দেখাই দিতে পারি, কিন্তু রাস্তার গন্তব্যের শেষ মাথায় পর্যন্ত যাওয়ার দায়িত্বটা আপনার, এই আর কি। তো এই ডাটাটা আপনারা বুঝছেন কিনা এই পর্যন্ত, এই যে ডাটাটা দেখালাম, তারপরে আমি কিপা ডাটা চলে যাব আর কি। কেউ রেসপন্স করেন, একটু রেসপন্স করে বলেন যে এটা বুঝতে পারতেছেন কিনা। হ্যালো, কেউ রেসপন্স করেন? আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা কিপা ডাটায় চলে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেলার স্প্রাইটের ডাট। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম,
হ্যাঁ, লিমিট আছে, এটাকে বলা হয় ম্যাপ পলিসি বা মিনিমাম অ্যাডভান্টেজ প্রাইসিং। আপনারা খেয়াল করবেন যে আমরা যখন কোনো দোকানের প্রোডাক্ট কিনতে যাই, হ্যাঁ, আমরা যখন কোনো দোকানের প্রোডাক্ট কিনি তখন আমরা এমআরপি দেখি না? এমআরপি বাংলাদেশের ক্ষেত্রে এমআরপি যা থাকে তা থেকে কমে সেল করে না দোকানদাররা, হ্যাঁ, গায়ের মূল্য থেকে। তো এই ব্র্যান্ডের কিছু পলিসি থাকে, যেমন যেটাকে বলা হয় এমএপি, ম্যাপ পলিসি বলি আমরা এটাকে, হ্যাঁ, মিনিমাম অ্যাডভার্টাইজিং পলিসি। এই পলিসি যদি ব্র্যান্ডে থাকে এবং সেখানে ব্র্যান্ড উল্লেখ করে দিবে যে আপনি সর্বনিম্ন $6, ধরেন যে একটা এটা উল্লেখ করে দিল ফর এক্সাম্পল, যে আপনি সর্বনিম্ন $6 বিক্রি করবেন, সর্বোচ্চ $10 বিক্রি করবেন, এর উপরেও যাইতে পারবেন না, আবার এর কমেও আসতে পারবেন না, তাহলে ওদের মার্কেট ডাউন হবে, ওদের ব্র্যান্ডটা নষ্ট হবে। বুঝতে পারছেন? এটা ভালো প্রশ্ন, এরকম সবাই প্রশ্ন করলে তো মোটামুটি আপনারা আগেই যাইতে পারেন। হ্যাঁ, ব্র্যান্ড ম্যাপ পলিসি প্রত্যেকটা ব্র্যান্ডের থাকে, অধিকাংশ ব্র্যান্ডের থাকে, হ্যাঁ, এবং মার্কেট আসলে তো আপনারা বাই বক্স তো দেখতেই পাবেন, আপনি তো অন্য থেকে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন না, তাহলে তো কাস্টমারও আপনার কাছে যাবে না, আবার আপনিও সেল করতে পারবেন না, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এবার আমরা আসি যে কিপা ডাটার বিষয়। কিপা যদি আমার কাছে পেইড নাই মুহূর্তে, তো যে ডাটাটা আছে সেটা আমরা দেখতে পারি। একটা নর্মালি আপনার কাছে পেইড কিপা থাকুক বা নন কিপা থাকুক, আপনি বা কিপা নট পেইড থাকুক যেটা আর কি, তো আপনি নর্মালি কিপা অ্যাড করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডটাতে আমরা কি দেখতে পাই, এই যে প্রোডাক্টের পুরো একটা হিস্টোরি দেখতে পাই, এই প্রোডাক্টটা যতদিন লিস্ট হয়েছে। এটা তো আপনারা আগেও আমি ওই সেলার স্প্রাইটে দেখাইছি, তাই না? তো এটা আপনাদের আমি আগেও দেখাইছি। তো এখানে দেখেন যে টোটাল 2618 দিন, টোটাল 2618 দিন হচ্ছে এটা লঞ্চ হয়েছে, ঠিক আছে, এটা লঞ্চ হয়েছে। এবার 2618 দিনে লস হয়েছে 2019 সালে। তো দেখেন যে 19 সালে কিন্তু কোনো ডাটা শো করতেছে না, 19 সালে কিন্তু কোনো ডাটা শো করতেছে না, যা শো করছিল ওই যে কি বলে এটাকে, কিপাতে কোনো কিছু শো করতেছে না। এটা আবার কই আসলো, সাদা হয়ে গেল কেন? এক মিনিট, আচ্ছা, এটা হচ্ছে এখানে গেলে দেখেন যে 2020-এর ডাটার দিকে আমরা যদি প্রথম যাই, তাহলে নতুন সেলার এন্ট্রি $79, হ্যাঁ, এবং থার্ড পার্টি এফবিএম কোম্পানি, ওই যে বললাম যে এফবি আর এফবিএম এর কথা বলে আসছি, যারা নিজের ওয়ার হাউস তাদেরকে এফবিএম করা বলে, তো তখন ওরাও লিস্ট করেছে $18। এরপরে এই এই ছোট ছোট ঘর যেগুলো দেখছি, এই যে নিউ, এগুলো হচ্ছে নিউ, এটা হচ্ছে থার্ড পার্টি। এর উপরে মাউস নিয়ে গেলে আপনি এরকম দেখতে পাবেন, এই যে স্কোয়ার ঘরগুলো, এগুলো হচ্ছে